দর্শক স্বাগত প্রবাসীর সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ঢাকা করাচি সরাসরি চলবে ফ্লাইট, এমনটি জানালেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। শুক্রবার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে বলে উল্লেখ করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বাড়াতে কাজ করছে দুই দেশের সরকার। 4 দিনের সফরে বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শুক্রবার মত বিনিময় করেন চট্টগ্রামের চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে। এই সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সবাই চট্টগ্রামের পোশাক শিল্প, ইস্পাত শিল্প, শিপিং ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা বাংলাদেশ পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। We can diversify trade, attract investment, and jointly access both Asian and ASEAN and Middle Eastern markets. এই সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের জনসাধারণের জীবনধারণ ও সাংস্কৃতিক মিল ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষি, চামড়া, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে দুই দেশের সরকারই কাজ করছে। অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সফরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী চট্টগ্রাম বন্দর ও কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এদিকে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 3 দিনের এক সরকারি সফরে ঢাকায় আসছেন তিনি। আজ দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ইসহাক দার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব। 24 আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। দর্শক, বাংলাদেশ সহ এশিয়ার 5টি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনায় ব্যস্ততার কারণে এশিয়ার দেশগুলোতে আপাতত সফর বাতিল করেছেন মেলোনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 30 আগস্ট 2 দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এই সফরে মেলোনির সঙ্গে তার মেয়েরও আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। 31 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তুতি ছিল। দেশীয় কালচার প্রবাসের মাটির পরিচয় করাতে ইতালির ভেনিসে আশ্রয় অনুষ্ঠিত হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। সম্প্রতি বাঙালি সংস্কৃতিকে ধারণ করে প্রবাসের মাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজন হয়। ইতালির ভেনিসে বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম খানের ছেলের বিবাহোত্তর অনুষ্ঠান দেশীয় কৃষ্টি কালচারে উদযাপিত হয়। এতে অতিথিরা অংশ নেন শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি পরে। উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি AM লোকমান হোসেন সহ ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক, কুয়েতে গাড়ির গ্যারেজে কাজ করে বা নিজস্ব গ্যারেজ গড়ে সফলতা পেয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মেধা ও সততার কারণে তারা কুয়েতি নাগরিকদের আস্থা ও সম্মান অর্জন করেছেন। শ্রম আর ইচ্ছাশক্তি থাকলে প্রবাস জীবনেও সফলতা তারই প্রমাণ এই প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রবাস জীবনটা কেউ শুরু করেছিলেন একেবারে অদক্ষ কর্মী হিসেবে, কেউ আবার শূন্য হাতে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। আজ তাদের অনেকেই প্রতিষ্ঠিত, কেউ দক্ষ মেকানিক, আবার কেউ সফল গ্যারেজ মালিক। কুয়েতের রাজধানী কুয়েত সিটির শুয়েক এলাকাতে আছে বেশ কয়েকটি গ্যারেজ, আর এসব গ্যারেজের বড় একটা অংশই পরিচালনা করেন বাংলাদেশিরা। আমি কুয়েতে আসছি 2004-এ। আসার পরে আমি গ্যারেজে কাজ করতাম, গ্যারেজে কাজ করবো, গ্যারেজে কাজ শিখছি। শেখার পর আলহামদুলিল্লাহ এখন নিজেই দোকান দিচ্ছি এখানেই। এক সময় যারা এসেছিলেন খালি হাতে, তারাই আজ সাফল্যের আলোয় আলোকিত। কেউ শিখছেন নতুন প্রযুক্তি, কেউ গড়ে তুলেছেন দীর্ঘ অভিজ্ঞতার ভান্ডার। 6 বছর বা 7 বছর আমি চাকরি করছি। চাকরি করার পরে আলহামদুলিল্লাহ নিজস্ব দোকান আছে, নিজের দোকান দিছি, নিজে দোকান করতেছি। গাড়ি গ্যারেজ থেকে প্রতিষ্ঠানে মালিকানা বাংলাদেশিদের এই অগ্রযাত্রা প্রমাণ করে শ্রম আর ইচ্ছা শক্তি থাকলে প্রবাস জীবনেও সফলতা সম্ভব। আর তাদের এই সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একতাবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে কাতারের দোহায় লক্ষ্মীপুর জেলা সমিতি। সম্প্রতি রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজে রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সঞ্চালক ছিলেন EM আকাশ, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাহারউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, গোলাম সরওয়ার কামরুল, ফাহিম হোসেন মিরাজ, হাসান আহমদ, AKM আমিনুল হক, গোলাম মাওলা হাজারী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও জেলার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ যোগ দেন। বাংলাদেশের রন্ধনশিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন টমি মিয়া আন্তর্জাতিক লাইভ শেফ প্রতিযোগিতা, বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল এবং হসপিটালিটি অ্যাওয়ার্ড উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনে ওয়ার্ড চ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী 14 সেপ্টেম্বর রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে লাইভ শেফ প্রতিযোগিতা ও বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল। আর 21 সেপ্টেম্বর লন্ডনের 5 তারকা আইলেক কনফারেন্স সেন্টারে আয়োজিত হবে অ্যাওয়ার্ড উৎসব ও গালা ডিনার। অনুষ্ঠানে রাজনীতিবিদ ছাড়া উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরা। আয়োজকরা জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও উদ্যোক্তা টমি মিয়া MBE 1991 সাল থেকে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছেন, যা রন্ধনশিল্পে অসামান্য অবদান রাখছে। আপনারা দোয়া করবা। আমি তারা অবশ্যই জানেন টমি মিয়া চলার পদ্ধতি। লেটস ইউ ডিসাইড আমার অ্যাডমিন ম্যানেজার মিম চলো আমি কি করতে। যুক্তরাজ্যে প্রকাশিত হয়েছে GCSE ফলাফল। প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে এন্টারপ্রাইজ একাডেমি। গত বছরের তুলনায় এবার আরও ভালো ফলাফল করেছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। শিক্ষার্থীদের ফলাফলে খুশি অভিভাবক ও শিক্ষকরা। ইংরেজি, গণিত ও বিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে তারা জাতীয় গড়ের চেয়ে এগিয়ে। প্রিন্সিপাল আশিদ আলী শীর্ষ ফলাফল অর্জনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অভিভাবক ও শিক্ষকরা জানান, এটি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। And I'm very happy with my results. I just wish to thank the school and my friends and everyone for supporting me. A future plan, I want to become like a software engineer, going to hopefully like a degree apprenticeship. সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার AMWC'র 2025-27 মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 6 সেপ্টেম্বর নির্বাচন সামনে রেখে আনিস সাদিকুর প্যানেলের প্রার্থী চূড়ান্ত ও নির্বাচনী কৌশল নির্ধারণ করা হয়। শুক্রবার মিন্টুর রন মুর কমিউনিটি হলে এ নিয়ে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন AMWC'র বর্তমান সভাপতি ও আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী ডক্টর আনিসুল আফসার। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী সাদিকুর খান মুন, সহ সভাপতি প্রার্থী হাবিব ভুঁইয়া সহ আরও অনেকে। তারপরে আমরা তখন চিন্তা করলাম 2010 এসে আবার একটা কমিটি হলো অ্যাক্টিভ। আমাদের যে নির্বাচনের আগে সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের সংকট দূর হবে। কুমিল্লায় এই মন্তব্য করেন তিনি। এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলের অবরণ্য না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান, কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার
এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করতো আওয়ামী লীগ তাদের কাছ থেকে শুনতাম। এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। পিআর ইস্যুতে নির্বাচনে বিলম্ব হলে সংকটে পড়বে দেশ, এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? বিগত 16 বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করতেই নির্বাচন চায় তার দল। শুক্রবার রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাক সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। আমি তো তোমাকে দেখতে চাই, আমি আমার বাবা সহ আমার সকল চাচুকে ফেরত চাই। অজানা ঠিকানায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ মেলেনি আজও। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবার হাতটা ধরতে, কিন্তু এটা এখন আমার জন্য স্বপ্ন। তাই শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর, কারো অপেক্ষা বাবার জন্য, কারো আবার ভাইয়ের। গেল 1.5 দশক জুড়ে দুঃস্বপ্নের মতো দিন পার করছেন স্বজনরা। আওয়ামী সরকার পতনের পর আয়নাঘর থেকে ফিরেছেন হাতে গোনা কয়েকজন, হদিস মেলেনি বেশিরভাগেরই। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে যোগ দেন তারা। সরকারের ব্যর্থতা আর অনীহার কারণেই ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তাদের। যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব ছাত্রদের সবার জন্য তাদের সঠিক একটি আইনগতভাবে একটি তাদের বিচার করা হোক। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। 1 বছর পরে কেন আমাদেরকে এই জমাবেদনে দাঁড়িয়ে করতে হচ্ছে? আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো। ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বাস জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন চায় তার দল। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনি কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। গুমের বিচারে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। পরে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন প্রচারণা না হওয়ার কথা থাকলেও কুশল বিনিময় করছেন প্রার্থীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী, আর নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একই দৌড়ে ব্যস্ত বাকছাসও চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রক্রিয়াও। ডাকসু নির্বাচন 2025 যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। নির্বাচন কমিশন 25 আগস্ট পর্যন্ত প্রার্থীদের হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা না চালানোর স্পষ্ট নির্দেশ দিলেও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দেখা যায় ডাকসু নির্বাচনের প্রার্থীদের জনসংযোগ, এমনকি ঘোষণা করেন ইশতেহারও। এ বিষয়ে এখনো নীরব ভূমিকা নির্বাচন কমিশনের। জোটের পক্ষ থেকে কথা বলবেন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করাই হবে মূল প্রতিশ্রুতি। এই ডাকসুর এটা হবে একটা একাডেমিক কাজ,
এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনার একটা গুরুত্ব, বা এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে, এটা হচ্ছে একটা কাজ তাদের। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ 1 বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা, সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট। প্রশাসনের উদাসীনতার কারণে ডাকসু নির্বাচন ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে প্যানেলটির ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। ফজলুল হক মুসলিম হলে নামাজ পড়েন বাকছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। এরপর ঢাবি ক্যাম্পাসকে স্টারলিংকের আওতায় আনা সহ নানা ইশতেহারের কথা জানায় তারা। ভোটারদের ভোগান্তি কমানো এবং ভোট কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিবে। শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। এ সময় তিনি নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। যে সমস্যাগুলো কথা আমরা বলে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করে। অন্যদিকে সকাল থেকেই আজ ভিন্ন চিত্র দেখা গেছে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় নানা ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ভিড় করতে দেখা যায় সেখানে। মনোনয়ন বাতিল হওয়া 47 জন প্রার্থীর মধ্যে 23 জন বিকেল 4:30টার মধ্যে তাদের প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। যিনি আমার সমর্থক হিসেবে থাকবেন তার ভোটার নম্বরটা আমার দেওয়া হয়নি, ভুলবশত দেওয়া হয়নি। তো এই কারণে আমার ফর্মে আমার নাম আসেনি প্রার্থী হিসেবে। প্রস্তাবক ছিল, প্রস্তাবকের তথ্যগত ত্রুটি ছিল আসলে। কিন্তু দেখেন, আমি আসলে আপনারা জানেন যে আমি এই ডাকসুর জন্য 72 ঘন্টা অনশন করেছিলাম। তো আমি মনে করছি যে আসলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকায় ভিপি প্রার্থী হিসেবে 29 নম্বর সিরিয়ালে দেখা যায় বিতর্কিত জুলিয়াস সিজার তালুকদারের নাম। এ বিষয়ে নির্বাচন কমিশন জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্তাধীন, চূড়ান্ত তালিকায় যার সিদ্ধান্ত প্রতিফলিত হবে। আর ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান আবেদনগুলো আপিল ট্রাইব্যুনালের যাচাই বাছাই শেষে যারা শর্ত পূরণ করতে পারবেন তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। আমরা আগামীকালও আবেদন নিব। আমরা 24 তারিখে এই আপিল নিষ্পত্তি একটা কমিটি আছে, আমরা তাদের এই সকল আবেদনগুলো ওখানে দিয়ে দিব। বাই দিস টাইম ক্যান্ডিডেটরা যখন আবেদন করতে আসছে তার কার কি ভুল তারা জেনে যাচ্ছে। তখন ওই যে যদি কারেকশন করার সুযোগ থাকে তাদেরকে এসে কারেকশন করে দিতে হবে। আমরা আশা করতেছি 24 তারিখে দুপুর নাগাদ এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা 462 জন। কেউ ব্যস্ত ইশতেহার ঘোষণা করতে, কেউ বা ব্যস্ত জনসংযোগ করতে, আবার কিছু প্রার্থী ব্যস্ত রয়েছেন নিজের প্রার্থিতা ফিরে পেতে। সব মিলিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগে ক্রমেই বাড়ছে এই নির্বাচনের উত্তাপ। এখন চূড়ান্ত তালিকা প্রকাশের পরে স্পষ্ট হবে এই নির্বাচনের উত্তাপ কতটুকু গড়ায়। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।